ছেলে আরহামকে নিয়ে ব্যাটিং করেছেন তামিম ইকবাল, সাথে ছিল মাহমুদুল্লাহ রিয়াদ। 16,000 টাকা নিয়ে ফিরে এসেছেন। 5 বছর পর কোটি টাকা দিয়ে এসেছেন সাইফুদ্দিন। বিশ্বকাপে মাথা ব্যথার বড় কারণ পাওয়ার প্লেতে টাইগারদের দুর্বলতা, সাথে বার্সেলোনার ঘরের অস্থিরতার খবর নিয়ে আজকের 5 for 15 প্রেজেন্টিং বাই আকাশ। আপনাদের সাথে আছি অন্তরা শারমিন। ছেলে আরহামকে নিয়ে হোম অফ ক্রিকেটে হাজির তামিম ইকবাল খান। ছোট্ট আরহাম খুব কাছে থেকেই বাবার প্র্যাকটিস দেখেছেন রিয়াদ চাচ্চুর পাওয়ার হিটিং। হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেটে বুধবার সকাল আর দুপুর ছিল অন্য দিনগুলোর চেয়ে আলাদা। কতটুকু আলাদা সেটাই জানাচ্ছেন দেব চৌধুরী। আরহাম ইকবাল খান যখন বাবার সাথে মিরপুরের সেন্ট্রাল উইকেটে, ততক্ষণে 22 গজ ছেড়ে বেরিয়ে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশেষ মেহমানকে ভালোবাসা জানাতে হবে যে রিয়াদ চাচ্চু ছোট্ট আরহামকে কি বলেছেন, ক্রিকেট নিয়ে কোনো কথা? ভবিষ্যৎ আরহামকে কোথায় নিয়ে যাবে, বড় হয়ে কোন পেশা বেছে নেবে, সে তো বহুদূরের কথা। বংশের ধারা মেনে আরহাম ইকবাল খান যদি ক্রিকেটারই হয়ে যান, তাহলে হয়তো অনেক বছর পরে এই ছবি কিংবা ভিডিও দেখলে নিজের অজান্তেই মুখে হাসি ফুটবে। ততদিনে ক্রিকেট থেকে অবসরে যাওয়া বাবা তামিম ইকবালের কাছেও এই ছবি নিশ্চিতভাবেই অমূল্য। বাবা ছেলের একসাথে মাঠে আসা খেলা, এই জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? আরহামের মনোযোগের বড় অংশটাই ছিল বাবার ব্যাটিংয়ে। বেশ মনোযোগী দর্শক। বয়স যদি আরেকটু বেশি হতো, ক্রিকেট যদি আরেকটু ভালো বুঝতো, তাহলে কি বাবা তামিমকে বিশ্বকাপে খেলার অনুরোধ করত? হয়তো বলতো। ছেলের কথা তখন কি তামিম ফেলতে পারতেন? আপাতত এই আলোচনা করলে মন খারাপ হবার সম্ভাবনাই বেশি, তার কোনো দরকার নেই। তার চেয়ে টাইগারদের প্রস্তুতিতে মনোযোগ দেয়া ভালো। বুধবার সকাল থেকেই উইকেটে মজেছিলেন রিয়াদ। প্রায় ঘন্টা দেড়েক ব্যাট করেছেন। রিয়াদের ব্যাটিং চলতে চলতেই ছেলেকে নিয়ে মাঠে এসেছিলেন তামিম ইকবাল। গেল কয়েকদিন ধরেই তামিমকে বেশ লম্বা সময় নিয়ে ব্যাটিং করতে দেখা যাচ্ছে। নিজেকে নতুন করে তৈরি করার চেষ্টায় ওয়ানডে অধিনায়কের মনোযোগ সর্বোচ্চ পর্যায়ে, এটা দেখলেই বোঝা যায়। শুধু তামিম কেন, তরুণ শামীম পাটোয়ারিও কম যাচ্ছেন না। বড়দের পাশে থেকেই নিজেকে তৈরি করছেন। রিয়াদ কিংবা শামীমের লক্ষ্য অবশ্যই আগামী টি-20 বিশ্বকাপ, আর তামিম ইকবালের লক্ষ্য অবশ্যই ব্যাটিংটাকে আরও ক্ষুরোধার করা, ভবিষ্যতের জন্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ক্রিকেট সুধা বিলিয়ে দেওয়ার জন্য। দেব চৌধুরী, অলরাউন্ডার। পরিশ্রমে সুখ আনে, অলসতায় দারিদ্র্য। প্রবাদটি আরও একবার সত্য প্রমাণ করেছেন জাতীয় দলের অলরাউন্ডার সাইফুদ্দিন। 2016 সালে মাত্র 16,000 টাকা পকেটে নিয়ে একটি প্রজেক্টে গিয়ে মন খারাপ করে ফিরেছিলেন। ঠিক 5 বছর পর সেখানেই কোটি টাকার ফ্ল্যাট কিনে সাইফুদ্দিন প্রমাণ করেছেন পরিশ্রমের ফল বেশ মিষ্টি। সাকসেসফুল অলরাউন্ডারের কথা শুনেছেন শামসুল আরেফিন। 2016 শেষে মাঝামাঝি সময় হয়তোবা এখানে আমাকে ফয়সাল ভাই নামে একজন ছিল আমাদের, উনি এখানে এক্সিকিউটিভ হিসাবে কাজ করতো, মার্কেটিংয়ের দিকটা দেখতো। তো আমাদের ম্যাক্সিমাম সব প্লেয়ারকে উনি নক দিত এখানে ফ্ল্যাট কেনার জন্য বা এখানে এসে দেখার জন্য। তখন মোস্তাফিজ 2016-তে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ভালো পারফর্ম করে দেশে আসে। মিরাজও মনে হয় তখন ভালো ওয়েল এস্টাবলিশ, ইংল্যান্ডের সাথে টেস্ট জিতে মনে হয় সম্ভবত, ও ভালো করে। তো আমাকে বলে যে যাবি চল, হ্যাঁ ঘুরে আসি একটা জায়গা, একটা ফ্ল্যাট আছে, অনেকগুলো ভালো পরিবেশ, দেখে আসি। তো আসলাম, তো বিভিন্ন ওনাদের ল্যাপটপে আমাদের প্রোগ্রামগুলো দেখাচ্ছিল। তো এই হবে স্যার, এখানে আপনারা নিতে পারেন, এখানে ওয়াকিং এরপর টেনিস কোর্ট, সুইমিং পুল, কনভেনশনাল হল, এভরিথিং সব কিছু। তো দেখে তো আমার খুব ভালো লাগলো এবং উচ্ছ্বাসিত আমি। তো স্বাদ ছিল তখন, সাধ্য ছিল না। তো তখন মোস্তাফিজ, মিরাজ দুজনেই বুকিং দিয়ে ফেলে, কারণ দুজনের কাছে তখন অ্যাকাউন্টে অনেক ব্যালেন্স ছিল। তো সাইফুদ্দিন ভাই আপনারটা দিব কোন দিকে? সাউথ জোন দিকে দেবো, একটা ভালো ফ্ল্যাট আছে। আচ্ছা ভাই দেখেন, আমার স্বাদ আছে, সাধ্য নেই, তো কিছু টাকা অ্যাটলিস্ট বুকিং দিয়ে যান, পর আস্তে আস্তে দিয়েন। তো আমি চিন্তা করলাম যে না ভাই, এখন আসলে আমার 16,000 টাকা আছে, এর ভিতরে আমি একটা স্পাইক কিনতে হবে, আর থাকবে 4 থেকে 5,000 টাকা, তো এটা দিয়ে সম্ভব না। পরে চলে যাই। তো ইনশাল্লাহ আসলে আল্লাহ চাইলে কি না হয়। তো পরে যখন আমি 2019 ওয়ার্ল্ড কাপ খেললাম, তখন ঢাকাতে একটা ফ্ল্যাট কেনার জন্য বিভিন্ন জায়গায় খুঁজছিলাম, তখন হঠাৎ মনে পড়লো যে না, রাকিন সিটিতে তো আমি যখন আসছিলাম, ভালো একটা পরিবেশ, অনেক ইউনিক একটা পরিবেশ, আমার কাছে খুব ভালো লাগলো, যেহেতু মোস্তাফিজ, মিরাজ আগে নিয়েছে। তো দেখি একবার কী হবে, ও ভাইয়ের সাথে কথা বলে। তো ওনার সাথে আমি ফোন করে কথা বলি। তো আনফর্চুনেটলি অনেকে হয়তো বা বিজনেসের ক্ষেত্রে কয়েকটা ফ্ল্যাট এখানে নিয়ে রাখে। তো আমি পরে যোগাযোগ করলাম,
ওনার সম্ভবত নামটা আমার মনে হয় ওয়াসিম ভাই, আসান মঞ্জিলের ওনার বংশদূত এরকম কিছু হবে। তো ওনার সাথে যা যোগাযোগ করি, ওই যে বাড়িদার ওইখানে বাসায়, পরে ওনার থেকে একটু বেশি দাম দিয়ে এটা কিনি আর কি। তো ইনশাল্লাহ কিনতে পেরেছি, বা তখন স্বাদ তো ছিল না, বাট এখন আলহামদুলিল্লাহ কিনতে পেরেছি। ঢাকাতে একটা স্থায়ী বাসা হয়েছে, বিশেষ করে মারা যখন আসে, আগে যখন আসতো ঢাকাতে ডাক্তার দেখাতে বা বিভিন্ন কাজে, তখন আমি নিজে একটা হেজিটেশনে পড়ে যেতাম আসলে কোথায় থাকবে, কার বাসায় থাকবে। তো এখন ইনশাল্লাহ এখন বাসার ফ্যামিলি মেম্বার আসলে আমার বাসায় থাকতে পারবে একটা নিশ্চিত। এমন আমার ফেনীতে যারা বড় ভাইরা আছে, বিভিন্ন কোনো বিপদে পড়ে আসতে পারলে এখানে থাকতে পারবে। তো এই সব কিছু মিলে আসলে এখন অনেক ভালো লাগে আর কি। এই গল্পটা সাইফুদ্দিন বলতে চায়নি, কিন্তু তারপর তাকে আমরা বুঝিয়েছি যে বলেন। গল্পটা বলার পিছনে একটা কারণ আছে। যারা নতুন ক্রিকেটার হতে চান, যারা ক্রিকেটার না, যারা প্রতিষ্ঠিত হতে চান, তাদের জন্য এটা একটা অনুপ্রেরণার গল্প হতে পারে। কারণ 5 বছরের মধ্যে তিনি পরিবর্তন করতে পেরেছেন, পরিশ্রম করেছেন, সাধ্য মতো তিনি তার যে স্বপ্ন ছিল সেখানে তিনি সেই স্বপ্ন ছুঁতে পেরেছিলেন এবং তিনি এইখানে দাঁড়িয়ে আছেন। সুতরাং আপনি যদি চান, আপনার যদি নিয়তটা সৎ থাকে, পরিশ্রমটা যদি আপনি মন দিয়ে করেন, তাহলে স্বপ্ন সার্থক হয়। আর যারা নতুন প্রজন্মের ক্রিকেটার আছে, তারা সাইফুদ্দিনের এই গল্প শোনার পর নিশ্চয় কালকে থেকে খুব ভালো করে প্র্যাকটিসে মনোযোগ দেবেন। শামসুল আরিফিন, অলরাউন্ডার। ঘরের মাঠে যেখানে পাওয়ার প্লেতে ধুঁকতে হয় বাংলাদেশকে, সেখানে বিদেশের মাটিতে টাইগাররা খেলে বেশ স্বাচ্ছন্দ্যে। বিশ্বকাপে ভালো করতে ইনিংসের শুরুটা ভালো করা খুব জরুরি। টাইগাররা কি সেটা পারবে, নাকি অতীতের ব্যর্থতা সঙ্গী হবে মাহমুদুল্লাহ রিয়াদের দলে? মাহরুষ প্রত্যয়ের রিপোর্ট। আমাদের টিমটা টি-20-র জন্য যে ধরনের টিম হওয়া দরকার, আমাদের টিমটা ঠিক সেই রকম নয়। সেই জন্য আমরা একটু এক্সপেরিমেন্টও করার চেষ্টা করেছি। আমরা ইয়াং বেশ কিছু ছেলেকে দিয়ে ট্রাই করছি, দেখছি। সো এখন পর্যন্ত আমাদের এটা কিন্তু এক্সপেরিমেন্ট ফেজেই আছে। তার মধ্যে হচ্ছে, কারণ এটা হচ্ছে আপনার পাওয়ার গেম, এখানে পাওয়ার গেম খেলতে হবে। সো আপনি যদি দেখেন, আমরা তো প্রথম 6 ওভারের অ্যাডভান্টেজটাই পাচ্ছি না। যদি আপনি বেসিক জিনিসটাতে আসেন, তা আপনাকে প্রথম 6 ওভার অ্যাডভান্টেজটাই পাচ্ছি না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সহজ স্বীকারোক্তি, টাইগাররা এখনো টি-20-তে সমীহ জায়গা নিয়ে দল হয়ে উঠতে পারেনি। পরিসংখ্যান বা ফলাফল সবসময় সত্যিটা বলে না। পাপন এই বক্তব্যের ঠিক আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ট্রফিটা তুলে দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদের হাতে। তবুও তার এই বক্তব্যে ফুটে ওঠে টি-20 ক্রিকেটে বাংলাদেশ দলের চিত্র। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণে শুরুটা ভালো করা বেশ জরুরি। পাওয়ার প্লের সময়টা কাজে লাগাতে পারলে বসা যায় ড্রাইভিং সিটে। তবুও বরাবরই ম্যাচের শুরুতেই খেয়ে হারায় বাংলাদেশ দল। মিডল অর্ডারে ইনিংসের মেরামত করাটাও তাই কষ্টসাধ্য হয়ে যায়। শেষ 2 সিরিজে পাওয়ার প্লেতে বাংলাদেশ দলের অবস্থা ছিল পুরোপুরি নাজুক। শুধু ক্রিকেটারই না, মিরপুরের উইকেটও ছিল খলনায়কের ভূমিকায়। এই 2 সিরিজের পাওয়ার প্লেতে বাংলাদেশ রান করেছে 6-এর কম গড়ে, উইকেটও হারিয়েছে তালের তাল মিলিয়ে। বোলাররা অবশ্য সফলতা পেয়েছে, তবে অমন উইকেটে সাফল্য কতটা আত্মবিশ্বাস জুগিয়েছে সেটা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। ঘরের বাইরের হিসেব ধরলে আছে প্রশংসার জায়গা। নিউজিল্যান্ড জিম্বাবুয়েতে টাইগাররা রান তুলেছে 8-এর বেশি গড়ে। হোম অফ ক্রিকেটের উইকেটই যে টাইগারদের বেশি ভুগিয়েছে, সে কথার পক্ষে এই পারফরমেন্সই সাক্ষ্য দিচ্ছে। বিশ্বকাপের প্রথম পর্ব বাংলাদেশ খেলবে ওমানে। আল আমিরাত স্টেডিয়ামে ওভার প্রতি রান ওঠে 7.5-এর বেশি গড়ে। তাই ভালো করতে ইনিংসের ভিত করতে হবে শুরুতেই। প্রতিটা মুহূর্তে এগুচ্ছে আর বিশ্বকাপের উত্তেজনা টের পাওয়া যাচ্ছে। দুটো আন্তর্জাতিক সিরিজ শেষে ক্রিকেটাররা ছুটিতে, তবুও বড় আসরের আগে বাধ্য হয়ে অনেক হিসেব নিকেশ কষতে হচ্ছে। আলোচনা, সমালোচনা কিংবা বিশ্লেষণ যতই হোক, আসল খেলাটা হবে মাঠে, যেখানে জ্বলে উঠতে পারলেই লাভ বাংলাদেশ দলের। মারুষ প্রত্যয়, অলরাউন্ডার। ঝিরঝিরে ডিশলাইন দেখে কি পেলেন? টিভিতে ঝকঝকে খেলা দেখুন আকাশে, আর আকাশ কিনে চলুন বিশ্বকাপে। এছাড়াও আছে স্মার্ট টিভি ও নিশ্চিত ক্যাশব্যাক। সাকিব আল হাসানের সাথে বিশ্বকাপে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টের ভার পড়েছে মাহিদি এবং নাসুমের উপর। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের আশা বিশ্বকাপে ভালোই করবেন এই দুজন, কিন্তু এই 2 বোলারের পরিসংখ্যান আপনাদের আশাবাদী করবে তো? দেখুন ফয়সাল হাবিবের রিপোর্ট। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার মন্ত্র কি? বোলিং।
আরও ভালো করে বললে স্পিন বোলিংয়ে সফলতা পেতে চাইছে টাইগার টিম ম্যানেজমেন্ট। অন্তত ঘরের মাঠে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সিরিজের ফলাফল তাই বলছে। ওই দুই সিরিজে স্পিনার শেখ মাহেদী হাসান নিয়েছেন 9 ম্যাচে 9 উইকেট। নাসুম আহমেদের বোলিং হয়েছে আরও ভালো। ঘরের মাঠে 2 সিরিজের 10 ম্যাচে 16 উইকেট নাসুমের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হয়েছেন প্লেয়ার অব দ্য সিরিজ। নাসুম আর মাহেদী এই দুই স্পিনারেরই আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। নাসুম আহমেদ ইন্টারন্যাশনাল টি-20 খেলেছেন 14টা। 14 ম্যাচে 18 উইকেট বলছে নাসুম ভালোই মানিয়ে নিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে। শেখ মাহেদীর বাংলাদেশের জার্সিতে টি-20তে অভিষেক 2018তে হলেও 20টা ম্যাচও খেলা হয়নি এই অফির। মাহেদী 18 ম্যাচ খেলেছেন, নিয়েছেন 15টা উইকেট। পরিসংখ্যান বলছে তিনিও বেশ ভালো করেছেন অল্প দিনের ক্যারিয়ারে। তাই টিম ম্যানেজমেন্টও এই দুজনের উপর ভরসা রেখেছেন। বিশ্বকাপে ঘূর্ণির জাদু দেখানোর দায়িত্ব তাদের উপরই পড়েছে। এশিয়ায় হলেও বিশ্বকাপে বাংলাদেশের মতো উইকেট পাওয়ার ভাবনা আকাশকুসুম চিন্তা ছাড়া আর কিছু না। আর সেখানে চিন্তার ভাঁজটা দৃশ্যমান হচ্ছে বাংলাদেশের সমর্থকদের কপালে। মাহেদী হাসান টি-20 ক্যারিয়ারের 1/3 খেলেছেন দেশের বাইরে। 6 ম্যাচে 5 উইকেট বেশ ভালো হলেও বাংলাদেশের বাইরে মাহেদী রান দিয়েছেন উদার হাতে। দেশের তুলনায় দেশের বাইরে তার ক্যারিয়ার ইকোনমি প্রায় দ্বিগুণ। সর্বশেষ জিম্বাবুয়ে সফরেও মাহেদী করেছেন মাত্র 2 ওভার। সেই 2 ওভারে রান দিয়েছেন 29। মাহেদীর চেয়ে দেশের বাইরে ম্যাচ কম খেলেছেন নাসুম আহমেদ। দেশের বাইরে ওভার প্রতি 9 রান করে দিয়েছেন এই বাঁহাতি অর্থোডক্স স্পিনার। মাহেদীর চেয়ে রান দেওয়ায় কম হলেও উইকেট পাওয়াতেও কম নাসুম। দেশের বাইরে নাসুমের বোলিং গড় অবিশ্বাস্য 60। দেশে এবং দেশের বাইরে এই গড়ের পার্থক্য প্রায় 50। এশিয়ায় স্পিনিং উইকেট হয়, আরব আমিরাতেও তাই হবে। ক্রিকেট বিশ্ব তথা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে চর্চিত বিষয় এখন এটি। কিন্তু আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পর প্রথম 3 ম্যাচে স্পিন তত্ত্বের সত্যতা পাওয়া যায়নি। 3 ম্যাচে 39টা উইকেট পড়েছে। সেখানে স্পিনাররা উইকেট নিয়েছেন মাত্র 6টা। 6টার 5টা উইকেট আবার নিয়েছেন লেগ স্পিনাররা। ফিঙ্গার স্পিনারদের ভাগ্যে জুটেছে একটা মাত্র উইকেট। পরিসংখ্যান আশা দেখায়, আবার পরিসংখ্যানই করে নিরাশ। বাংলাদেশি স্পিনারদের ক্ষেত্রে হচ্ছে পরেরটাই। স্পিনারদের দেশের বাইরের পরিসংখ্যান কিংবা দুবাইয়ের উইকেট সব নিরাশ করছে বাংলাদেশি সমর্থকদের। কিন্তু কর্নার টাইগাররা হয় সবচেয়ে বেশি হিংস্র। 6টা টি-20 বিশ্বকাপ খেলেও কখনো সেমিফাইনালে না যাওয়া বাংলাদেশ এবার কর্নার টাইগার হয়েই বিশ্বকাপে যাচ্ছে। পুরো দলের ভালো করার অনুপ্রেরণায় স্পিনাররাও বিশ্বকাপে ভালো করলে অন্তত বিশ্বকাপের সেমিতে খেলার লক্ষ্যটা পূরণ হবে বাংলাদেশ দলের। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করবে বার্সেলোনা। মূলত ব্যর্থতাই এর পেছনের কারণ। নতুন কোচ কে হবেন? জাভি হার্নান্দেজ নাকি রবার্তো মার্টিনেজ নাকি অন্য কেউ? শুনুন আফনান পিয়ালের রিপোর্টে। ইউহান ক্রুয়েফ, পেপ গার্দিওলা, বার্সেলোনাকে আমূলে বদলে দেওয়া দুই কোচ। টিকি-টাকার শুরু ক্রুয়েফের হাত ধরে, সেই ঐতিহ্যকেই পরবর্তীতে ধারণ করেছেন তারই শিষ্য গার্দিওলা। সর্বকালের অন্যতম সেরার কাছ থেকে পাওয়া টোটকাই পরে বিলিয়ে দিয়েছেন জাভি, ইনিয়েস্তা, মেসিদের মাঝে। কাতালানদের অন্যতম সেরা তো বটেই, ফুটবল বিশ্বের সর্বকালের সেরা মিডফিল্ডারদের তালিকার শর্টলিস্টেও থাকবেন জাভি হার্নান্দেজ। ফুটবল ক্যারিয়ার শেষে যখনই কোচিংয়ে মন দিয়েছেন, সেই থেকে স্প্যানিশ জায়ান্টদের ভক্ত সমর্থকরা প্রহর গুনছেন কবে লাল নীল ডোরাকাটা জার্সির দায়িত্ব নেবেন জাভি। ভক্তদের সেই আশা পূরণ হলেও হতে পারে। বর্তমান কোচ রোনাল্ড কোমানকে বরখাস্ত করবে বার্সা। সেই শূন্যস্থান পূরণে দেখা যেতে পারে জাভিকে। তবে যতটা সহজ মনে হচ্ছে সবকিছু ততটাও সহজ না। কাতালান কিংবদন্তি এখন কাতারের ক্লাব আল সাদের কোচ। চলতি মৌসুমের আগেই ক্লাবটার সঙ্গে চুক্তি বাড়িয়েছেন জাভি। চুক্তির মেয়াদ শেষের আগে কিংবা চুক্তিতে বার্সা সংক্রান্ত কোনো শর্ত না থাকলে ডাগ আউটে জাভিকে পেতে বার্সাকে গুনতে হবে ক্ষতিপূরণ। তাই সাবেক এই মিডফিল্ডারের বার্সার কোচ হওয়া একেবারেই অসম্ভবের কাতারে। তাছাড়া স্প্যানিশ গণমাধ্যমের খবর, বার্সার সভাপতি হুয়ান লাপোর্তার প্রথম পছন্দের তালিকাতেও নাই জাভি। বার্সার পরবর্তী কোচ হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে রবার্তো মার্টিনেজের নাম। এই স্প্যানিশ এখন বেলজিয়াম জাতীয় দলের কোচ। সামনের মাসেই র্যাঙ্কিংয়ের 1 নাম্বার দলটা খেলবে নেশনস লিগের ফাইনাল, সঙ্গে কাতার বিশ্বকাপের বাছাই পর্ব। বেলজিয়ামের সোনালী প্রজন্মের দায়িত্ব ছেড়ে ধুঁকতে থাকা বার্সার দায়িত্ব মার্টিনেজ নেবেন কিনা সেটা নিয়েও আছে ধোঁয়াশা। বার্সেলোনা বি দলের কোচ সের্জি বারুয়ানের নামও শোনা যাচ্ছে পরবর্তী কোচ হিসেবে।
ক্লাবের আর্থিক অবস্থা আর খেলার ধরন অনুযায়ী মার্টিনেজের পর তারই কোচ হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনার লিস্টে আরেক নাম হেনরিক লারসন। সুইডিশ সাবেক স্ট্রাইকার এখন বার্সার সহকারী কোচ। দলের সামগ্রিক অবস্থা জানা থাকায় তিনিও হতে পারেন বার্সার ডাগআউটের নেতা। জুভেন্টাস থেকে বরখাস্ত হওয়া অ্যান্দ্রে পিরলো, গত মৌসুমে ইন্টার মিলানকে লিগ জেতানো আন্তোনিও কন্তে আর বার্সেলোনা বি দলের সাবেক কোচ গার্সিয়া পিমিয়েন্তার নামও শোনা যাচ্ছে পরবর্তী কোচ হিসেবে। বার্সার হয়ে ডাগআউটে কোমান মোটা দাগে ব্যর্থ। গত মৌসুমে এসেই নতুন স্ট্রাইকার না কিনে লুইস সুয়ারেজকে আতলেতিকো মাদ্রিদে বিক্রি করে দিয়েছেন। এ মৌসুমে গ্রিজমানেরও হয়েছে একই ঠিকানা। প্রতিদ্বন্দ্বীদের কাছেই কেন মূল খেলোয়াড় বিক্রি করা, এটা নিয়ে আছে অনেক আলোচনা সমালোচনা। নিজেদের টিকি তাকা ঐতিহ্য থেকে সরে এসে উইং নির্ভর ফুটবল খেলা, ম্যান ম্যানেজমেন্ট দুর্বলতা, সর্বোপরি দল হিসেবে ব্যর্থতা, এটাই কোমানকে বরখাস্ত করতে চাওয়ার প্রধান কারণ। স্প্যানিশ গণমাধ্যমের খবর, কোমানকে বরখাস্ত করার সিদ্ধান্ত এরই মধ্যেই নিয়ে ফেলেছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। তবে এখনই চাকরি যাচ্ছে না কোমানের, সামনের মাসে আন্তর্জাতিক বিরতির সময় তাকে বরখাস্ত করবে বার্সেলোনা। আফনান পিয়াল, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এই পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।